প্রিয় শিক্ষার্থী, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজিবুল হাসান, সহকারী শিক্ষক, সরকারি কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হওয়া প্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে যারা আমাদের পাঠ শুনছ, সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 9-এর বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন অর্থাৎ পাঠ 1 এবং 2 পরিচ্ছেদটি আলোচনা করব। তোমরা জানো বর্তমানে আমাদের অন্যতম প্রধান সমস্যা কি? অবশ্যই তোমরা জনসংখ্যার কথা ভাবছ। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আমি জনসংখ্যার কথা বলছি। আমরা যদি এই জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে দেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়ন করা যাবে। হ্যাঁ, আজকে আলোচ্য বিষয় হচ্ছে জনসংখ্যা নীতি ও জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি নানা কর্মসূচি নিয়ে আজ আমরা আলোচনা করব। এই বিষয়ে কথা বলার আগে আমরা প্রথমে যে কাজটি করব তা হলো আমাদের পাঠ্য বইয়ের 102 নম্বর পৃষ্ঠায় বের করব। আশা করি সবাই বের করেছ। এই পাঠ শেষে আমরা বাংলাদেশের জনসংখ্যা নীতি ব্যাখ্যা করতে পারব, জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি কর্মসূচি বর্ণনা করতে পারব। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়ে আলোচনা শুরুতেই আমাদের জানতে হবে জনসংখ্যা ও উন্নয়ন কি। আসলে জনসংখ্যা ও উন্নয়ন এই দুটি ধারণা একে অপরের সাথে সম্পর্কিত। একটি দেশের জনসংখ্যার উপর সে দেশের উন্নয়ন অনেকখানি নির্ভর করে। উন্নত দেশের সঙ্গে উন্নয়নশীল দেশের জনসংখ্যা ও সেসব দেশের জনগণের মাথাপিছু আয়ের তুলনা করলেই আমরা সেটি বুঝতে পারব। উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এই দুটি দেশের কথাই ধরা যাক। যুক্তরাষ্ট্রে প্রতি বর্গ কিলোমিটারে 36 জন মানুষ বাস করে এবং তাদের মাথাপিছু আয় 66,060 মার্কিন ডলার, ওয়ার্ল্ড ব্যাংক 2020 অনুযায়ী। অন্যদিকে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1,130 জন মানুষ বাস করে 2017 সালের হিসেব অনুযায়ী এবং মাথাপিছু আয় 2,064 মার্কিন ডলার, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী। একটি দেশ ভবিষ্যতে কতটা উন্নতি করবে তা দেশটির অর্থনৈতিক পরিকল্পনা ও তার জনসংখ্যা নীতির কার্যকর প্রয়োগের উপর নির্ভর করে। বাংলাদেশের মতো একটি জনবহুল ও উন্নয়নশীল দেশের বেলায় কথাটা আরও বেশি সত্যি। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবগত আছো যে কোনো দেশের সাধারণত জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিকল্পনায় যে দিক নির্দেশনা থাকে তাকেই বলা হয় দেশটির জনসংখ্যা নীতি। দেশের আর্থসামাজিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এই নীতি প্রণয়ন করা হয়। এই নীতির লক্ষ্য হল জনসংখ্যা নিয়ন্ত্রণ করে দেশের নাগরিকদের জীবনমানের উন্নতি এবং দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা। আমরা যদি বাংলাদেশের জনসংখ্যা নীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্যগুলো খেয়াল করি তাহলে দেখব দেশের সব মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা পৌঁছে দেওয়া, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য পরিবার পরিকল্পনার সুযোগ ও অত্যাবশ্যক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, পরিবার পরিকল্পনা কর্মসূচি ও প্রজনন স্বাস্থ্যসেবা জোরদার করা, শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা, ইউনিয়ন পর্যায় পর্যন্ত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা, থানা ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সার্বক্ষণিক ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় ঔষধের সরবরাহ নিশ্চিত করা, প্রতিটি গ্রামে প্রসূতিদের নিরাপদ সন্তান জন্মদানের সুযোগ সৃষ্টি করা, প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে সর্বত্র ও সকলের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, দরিদ্র জনগোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা, দেশের প্রবীণ জনগোষ্ঠীর নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। তোমরা জানো জনসংখ্যা বিষয়ে বাংলাদেশে একটি স্লোগান আছে। স্লোগানটি হচ্ছে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। প্রতি বছর 2 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়। প্রিয় শিক্ষার্থী, জনসংখ্যা নিয়ন্ত্রণ শুধু জনসংখ্যা নীতির মধ্যে সীমাবদ্ধ নেই। এই জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নানাভাবে উদ্যোগ গ্রহণ করেছে।
চলো আমরা সেই সরকারি উদ্যোগ নিয়ে আলোচনা করি। প্রথমে সরকারি উদ্যোগে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য গৃহীত ব্যবস্থা। নিরক্ষরতা দূরীকরণ ও সাক্ষরতার হার বাড়ানোর জন্য প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দেওয়া। সরকার 2014 সালের মধ্যে নিরক্ষরতা দূর এবং 2015 সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করে। ইতোমধ্যে এই কর্মসূচি শতভাগ অর্জিত না হলেও প্রায় অর্জনের পথে। সরকার নারী শিক্ষা প্রসারের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে, যেমন প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। সরকার নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে। একই সঙ্গে পরিবার ছোট রাখার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম চালু রয়েছে। কাজী অফিসে বিয়ে রেজিস্ট্রেশনের উপর জোর দেওয়া হয়েছে। হাঁস মুরগির খামার ও মাছ চাষের জন্য আয় বৃদ্ধিমূলক কর্মসূচিতে নারীদের অংশগ্রহণের উপর সরকার গুরুত্ব আরোপ করেছে। তাছাড়া পোশাক শিল্প, কারুশিল্প এবং অন্যান্য হস্ত ও কুটির শিল্পেও নারীরা বর্তমানে বেশি সংখ্যায় অংশ নিচ্ছেন। এগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা জানি শিশুমৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ 2010 সালে জাতিসংঘ পুরস্কার লাভ করেছে। এছাড়া নারীর ক্ষমতায়নের জন্য নারীদের শিক্ষকতা সহ নানা চাকরির ক্ষেত্রে কোটা প্রথা চালু রয়েছে। এবার আমরা বেসরকারি উদ্যোগ নিয়ে আলোচনা করব। স্থানীয় ও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো অর্থাৎ এনজিওগুলো বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের মানুষকে পুনর্বাসনে সহায়তার মাধ্যমে তারা তাদের কাজ শুরু করে। বর্তমানে এই সংস্থাগুলোর কাজের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রম। জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রম হলো কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্প। এই প্রকল্পের আওতায় গ্রাম এবং শহরের জনগোষ্ঠীকে পরিবার ছোট রাখার জন্য পরামর্শ দেওয়া হয়। 2 সন্তানের পরিকল্পনা নীতি। বাংলাদেশ সরকার 2টি সন্তানের পরিবার গড়ার লক্ষ্যে জাতীয় লক্ষ্য নির্ধারণ করেছে। বেসরকারি সংস্থাগুলো এই লক্ষ্য অর্জনে কাজ করছে। বাল্যবিবাহ রোধে উদ্বুদ্ধকরণ। দেশে বাল্যবিবাহ রোধ করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়াও বেসরকারি সংস্থাগুলোর বিশেষজ্ঞরা মা ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান ও পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে জনগণকে প্রশিক্ষিত করছে। এছাড়া জনসংখ্যা সমস্যা মোকাবেলায় বেসরকারি সংস্থাগুলো জনগণকে সচেতন করার জন্য নানা রকম উপকরণ তৈরি ও ব্যবহার করছে, যেমন পরিবার পরিকল্পনা বিষয়ে সাময়িকী, পোস্টার, ক্যালেন্ডার, চার্ট, নিউজলেটার, ডকুমেন্টারি ফিল্ম ইত্যাদি। বেসরকারি সংস্থাগুলো স্থানীয় ধর্মীয় নেতাদের সাথে কর্মশালা আয়োজন করে তাদের এই ব্যাপারে উদ্বুদ্ধ করছে। সুতরাং আমরা বলতে পারি আর্থসামাজিক উন্নয়নে জনসংখ্যা নীতি ও জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি সংস্থার বিভিন্ন ভূমিকা সম্পর্কে আজ আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এইভাবে যুক্ত থেকে তোমাদের সকল পাঠে অংশগ্রহণ করবে, সেই সাথে নিয়মিত পড়াশোনা ও খেলাধুলা করবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি।